দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের যে প্রবেশপথটি রয়েছে বা যে সড়কটি রয়েছে বা সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে, সড়কের সামনে রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গতকাল আজকে রাতে যে 1টা বাজে যে ঘটনা ঘটেছে, সচিবালয়ের 7 নম্বর ভবনে যে আগুনের সূত্রপাত হয়েছে, তারপর থেকে কিন্তু সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে এখানে পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং বহিরাগত যারা রয়েছে তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কোনো ধরনের যানবাহন কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শক, আমি যদি একটু এই পাশে সড়কটি দেখাই যে এখানেও কিন্তু অনেক এখানে কিন্তু রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যদিকে যদি সচিবালয়ের সামনের সড়কটি যদি একটু আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আগুন লাগার পর কিন্তু আসলে এখানে বিজিবি সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি র্যাবের সদস্যরা এখানে এসছেন। তারপর বাংলাদেশ সচিবালয়ের যে 1 নম্বর গেট এবং 2 নম্বর গেটের যে প্রবেশপথে রয়েছে সেই প্রবেশপথে আগুন লাগার ঘটনার পর কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানেই রয়েছেন। এখন অবধি পর্যন্ত কিন্তু তারা অর্থাৎ সচিবালয় ঘিরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে ওখানকার কি অবস্থা রয়েছে, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আগুন লাগার পর কিন্তু অনেক সাধারণ মানুষের তাদের কাছ থেকে যেটা তারা যেটি বলছিলেন যে এটি সম্পূর্ণ ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পিতভাবে কিন্তু এই আগুন লাগানো হয়েছে, এমনটি কিন্তু সাধারণ মানুষ কিন্তু বলছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র ফায়ার সার্ভিসের গাড়ি এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ছাড়া কিন্তু অন্য কোনো যানবাহন কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। একমাত্র যারা রয়েছে সচিবালয়ে যারা জব করে বা চাকরি করে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং তাছাড়া বহিরাগত যারা রয়েছে কাউকে কিন্তু এই সচিবালয় এলাকার ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। উপদেষ্টা নাহিদ ইসলামের যে অফিসটি রয়েছে সেটি একদম কোনো কাগজপত্র কিন্তু অক্ষত নেই, সবই পুড়ে ছাই হয়ে গেছে এমনটি কিন্তু জানা গেছে। এবং এখানে কিছুক্ষণ আগে উপদেষ্টা নাহিদ এসছেন, আরও সরকারি যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু এখানে এসছেন। তারা ভিতরের কি অবস্থা, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু তারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ সচিবালয়ের সামনের যা দেখা যাচ্ছে সেটি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের যে 1 নম্বর গেট রয়েছে সেই 1 নম্বর গেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে বিজিবি সদস্যরা রয়েছে, খুব কঠোর অবস্থানে রয়েছেন। একজন কথা বলছে, তিনি কি বলছে সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। নজর ওইদিকে চলে যাবে, তখন সব দামাচাপা হয়ে যাবে। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশ চলতেছে এরকম ভাবে। বেনিফিটটা হচ্ছে আমরা শান্তিভাবে নিরপেক্ষভাবে বিভিন্ন জায়গায় কমেন্ট পোস্ট কথাগুলো বলতে পারতেছি। যেমন ভারতের বিপক্ষে যদি আমরা কোনো একটা পোস্ট বা কথা বলা হতো তাহলে আমাদেরকে হুমকি ধুমকি অটো ব্লক মারা হতো। আজকে আমরা এটা বলতে পারছি। ভারত থেকে সব পণ্যের একটা সিন্ডিকেট করে ওরা বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করে। এই যে এখন বর্তমান ওই সিন্ডিকেটটা ভাঙা হয়েছে প্রায় বিভিন্ন সেক্টরে। তো আমরা দেখি যে এই যে বর্তমান আলুর যে কি আমরা পেয়েছি, যেমন আলুটা বর্তমানে বাংলাদেশে যে আলু পেঁয়াজ কৃষকের যে পণ্যটা এটা এখন আমাদের বক্তা পর্যন্ত চলে আসছে, যেটা ভারতের এজেন্টরা কিছু ব্যক্তি সমষ্টি কি করছে তা এতদিন বাস্তবায়ন করছে। এই সময় আলুর দাম পেঁয়াজের দাম থাকে 100 টাকা 80 টাকার মধ্যে, এখন কিন্তু 50-এর নিচে চলে আসছে। পেঁয়াজের দাম বাংলাদেশের যে পেঁয়াজগুলো প্রথমে চলে আসে উত্তরবঙ্গের ওগুলো কিন্তু এখন দ্রুত চলে আসতেছে। এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা, যে আমরা এখন ভারতের উপর নির্ভর না, এখন আমরা বাংলাদেশের কৃষকের উপর নির্ভর হচ্ছে, কৃষক উপকৃত হচ্ছে, আমরা উপকৃত হচ্ছি। এটাই স্বাধীনতা।
আমাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত ভালো, এটা আমার দৃষ্টিতে, কারণ বিভিন্ন ইনফরমেশন আগে থেকেই আমাদেরকে যখন জুলাই দর্শক একজন আইন শৃঙ্খলা তিনি কথা বলছেন, কি বলছেন একটু শোনানোর চেষ্টা করব। চলে আসছে। আচ্ছা, তারা কি এটা ব্যবহার করতে পারেনি, যার জন্য গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো ছিল সেখানে সেগুলো তো ঝলসে গেছে, পুড়ে গেছে, এরকমই দাবি সবার। তো সেই বিষয়টা আপনারা যে এতটা লেন্দি করলেন, এতটা মানে শিক্ষত এটাকে তত্ত্বাবধানেই আপনাদের মনে রাখতে পারলেন না, সেই আমরা সংবাদ পাওয়ার পরে, রাত্রে পাওয়ার পরে আমরা আমাদের নৌবাহিনীর ফায়ার সার্ভিস নিয়ে আমরা ফাইট করছি আমরা, এবং কি আমাদের আরও অন্য অন্য ফায়ার সার্ভিস এসে আমাদের সহযোগিতা করছে। তো আমাদের কোনো মানে ত্রুটি ছিল না, চেষ্টার সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি। এখানে একটা খবর যেটা এসেছে যে ফায়ার সার্ভিসের একজন লোক হতাহত এবং মৃত্যুর ঘটনা পাওয়া গিয়েছে ট্রাকের চাপায়। ইয়েস, তো সেই ঘটনার কি বলতে চান? আপনাদের তো কেউ হতাহত হয়নি, আপনাদের যারা নৌবাহিনী ছিলেন? আমাদেরও দুইজন একটু ইনজুরি হয়েছে, বর্তমানে আপাতত হাসপাতালে আছে আমাদের সিএমএসে। আচ্ছা, এর পরবর্তীতে আপনারা যে এখন যে এসেছেন, আপনারা পরবর্তী কার্যক্রম কি করতে চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি আমরা এর সম্পূর্ণ আগুন যখন নির্ধারণ করতে পারবো, নেভাইতে পারবো, তখন আমরা এই স্থান ত্যাগ করব। এর আগে আমরা মানে এই আগুন বলতে কোন আগুন বুঝাতে চাচ্ছেন আপনি? আসলে কি মানে যে আগুন আমরা দেখতে পাচ্ছিলাম গতকালকে সেই আগুন, নাকি অন্য কোনো জনগণের বা জনমনের যে আগুন সেই আগুন নিবানোর কোনটা চাচ্ছেন? না, আমরা ওই আগুনই নিবানোর জন্য যে আগুন রাত্রে লেগেছিল সেই আগুনই। এটা তো নিভে গিয়েছে, কিন্তু এখন হ্যাঁ, নিভে গিয়েছে, আরো ভিতরে আছে কিনা এটা আমরা ভালোভাবে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করবেন কি আপনি বাহির থেকে নাকি ভিতর থেকে? ভিতর থেকে আমরা সব যত ফায়ার ব্রিগেড আছে সবাইকে নিয়ে আমরা ভিতরে যাব, ভিতরে যাই আমরা এটা আইডেন্টিফাই করব, আরো আগুন আছে কিনা, আরো জ্বলতে পারে কিনা এটা শিওর হব। শিওর হওয়ার পরে আমরা এখান থেকে ত্যাগ করব। গতকালকে যখন আপনি এসেছিলেন তখন কি আপনার কি আগুনের উৎপত্তি বা উৎস কোথা থেকে এরকম কোনো কিছু আন্দাজ কি করতে পেরেছেন আপনি? হ্যাঁ, আন্দাজ আমরা করেছি, ভিতর থেকে লেগেছিল, আমরা আন্দাজ করতে পারছি একটা রুম থেকে লেগেছিল, রুম থেকে লেগে ওখান থেকে দ্রুত স্পিডে এখান থেকে আগুনটা ছড়ে গেছে। সাধারণ মানুষ বলছে এটা পূর্ব পরিকল্পিত, এটা কি বলবেন আপনি? সাধারণ মানুষ বলতে পারে পূর্ব পরিকল্পনা, এটা আমরা যেহেতু জানি না, দেখি নাই, আগুন লাগার পরে আমরা সংবাদ পাইছি, আমরা আসছি, আমাদের নৌবাহিনীর ফায়ার সার্ভিস নিয়ে আসছি আমরা এখানে, আরও আমাদের ভাইয়েরা আমাদের সহযোগিতা করছে। এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং করব ইনশাআল্লাহ। এটা আমরা আমাদের দায়িত্বের কোনো অবহেলা করব না। আগুনের সূত্রপাত বলতে গেলে আমি এখন এটা বলতে পারতাছি না, কারণ যখন আমরা রাত্রে সংবাদ পাইছি তখনকার আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা চলে আসছি আমাদের ফায়ার ব্রিগেড নিয়ে। এখন কোথায় থেকে সূত্রপাত হয়েছে এটা আমি বলতে পারতাছি না। আমরা তো দেখতেছি বিভিন্ন জায়গায় আগুন লাগছে, একসাথে এত জায়গায় আগুন কিভাবে লাগা হলো? মানে এটা আপনারা ওই কোণায় লাগছে, এটা আমরা মাঝখানে, আবার ওই কোণারে, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আমরা দেখি নাই, আমার স্বচক্ষে আমি দেখি নাই। যখন আমরা জানতে পারছি তখনকে আমরা চলে আসছি, স্বচক্ষে আমরা দেখি নাই। আমরা অনেক চেষ্টা করছি, আমাদের অনেক ফায়ার ব্রিগেডের লোক আহত হয়েছে। স্বচক্ষে আপনি কি দেখেন? মানে আগুন দেখেন নাই না, কিভাবে লাগছে আগুনটা, কিভাবে কে বা কারা লাগাইছে, কিভাবে আগুনটা লাগছে এটা স্বচক্ষে। একটা এই রুমে লেগেছে, আবার 10-12টা রুমের পর আরেকটা রুমে লেগেছে, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনারা এটা দেখতাছি যে এটা হয়তো কোনো পরিকল্পনা আছে, এটা কোনো পরিকল্পনা ভাবে এটা কাজ করছে। এটা আপনার নৌবাহিনী একজন আপনি কর্মকর্তা, আপনার মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে এখানে আগুন লাগানো হয়েছে। মনে হচ্ছে ভারত থেকে কেউ ষড়যন্ত্র করছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা একটা দেখবো। এখন আমরা জানি যে ভিতরে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো আছিল, ওগুলা কি সব পুরো ছাই হয়ে গেছে বা কিছু আছে এখনো আদৌ?
আমরা ভিতরে এখন কোনো নথিপত্র নাই, সব পুড়ে গেছে। সব পুড়ে গেছে। ধন্যবাদ আপনাদের। নৌবাহিনীর চিফ পেডি অফিসার। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সদস্য এখনো কাজ করতেছে, ফায়ার ব্রিগেড এখনো আমাদের সদস্যরা কাজ করতেছে, আমাদের পুরো টিম আছে এখানে। পিছনে কেন আমাকে তো বেরোতে দিবেন, ওদিক থেকে মানুষ দেখতে নাকি। রবিল ভাই কই? দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের যে 1 নম্বর গেটটি রয়েছে সেই গেটের সামনেই রয়েছি এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুরো বাংলাদেশ সচিবালয় এলাকা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি থেকে শুরু করে র্যাব এবং বাংলাদেশ পুলিশ বাহিনী, নৌবাহিনী, অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই বাংলাদেশ এলাকায়, বাংলাদেশ সচিবালয় এলাকায় কিন্তু নিরাপত্তা তারা দিচ্ছেন, কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে। এবং এই যে সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে এই সড়কটি টোটালি কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন একমাত্র ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়া, এবং এই বাংলাদেশ সচিবালয়ের যে কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছে তাদের গাড়ি বা যানবাহন ছাড়া কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না।